শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো সাউন্ড ক্লিয়ার বোঝা যায় কিনা। ঠিক আছে না? ওকে, মনে হয় সাউন্ড ঠিক আছে। ওকে, আর আমি একটু বলে নিই ভাই, আমি এক্সট্রিমলি সরি, আসলে আজকে তোমাদের বৃহস্পতিবার দিন, এটা আমার খেয়াল ছিল না। আমি ভাবছিলাম যে বুধবার দিন সেকেন্ড ইয়ারদের ক্লাস থাকে, তো ওদের ক্লাসটা থাকে 12:30টার সময়। তো আমি 12:30টায় মনে করে আসি, ঠিক এই 11টার আগে আগে মনে হয়েছে আজকে তো ফার্স্ট ইয়ার, এই জন্য ভাই তোমাদের 15 মিনিট লেট হয়ে গেল। ওকে, কিছু মনে করো না ভাই, সরি। নিশাত সানজিদা, জিনাত পারভিন, আয়েশা সিদ্দিকা পিঙ্কি, সাবিহা মিম, তৌসিফ আহমেদ, রোকেয়া বুশরা, মাইশা মালিহা, ফারদিন রাবি, আফরিন ফেরদৌস, এসপি দাস, ফারজান আফরিন, জাকিয়া সুলতানা আলো, তৌফিক ওমর, নাফিস, রোকেয়া বুশরা। আমি কিন্তু তোমাদের প্রতিদিন স্মরণ করে দিচ্ছি ভাই, বুঝছো? তোমাদের ফার্স্ট ইয়ারদের স্টুডেন্টরা কিন্তু ইদানিং একটু স্লো হয়ে গেছে। ফার্স্ট ইয়ার ডন কেয়ার করলে কিন্তু হবে না। আর আমি তো একটা কথা ভাই প্রায় বলি, কোনো কিছু শুরু করাটা কিন্তু অনেক সহজ, কিন্তু সেটা কন্টিনিউ করা কিন্তু অনেক কঠিন। বেশিরভাগ মানুষই সেটা পারে না, কেউ কেউ পারে, এবং যারা যারা পারে লাইফে কিন্তু তারাই গেইন করে। ওকে, কারণ তোমাদের ব্যাচে দেখো এতক্ষণ সেকেন্ড ইয়ার হলো তো 200 পার হয়ে যেত জানো, আর তোমাদের কেবল 55 স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। তানিয়া খাতুন, নাজমুন নাহার, সবাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। নরিতা আফরোজ, নাইম হোসেন, নাইম কি আজকে ক্লাসে ফার্স্ট জয়েন করলা বোধ হয় না? আচ্ছা, আর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তোমার দেখবা, তোমাদের একটা ফ্রেন্ড ক্লাসগুলো সাজিয়ে দিয়েছে 32 পর্যন্ত। তোমাদের হেল্প নিয়ে আমি তোমাদের ওই যে টপিকসগুলো আলাদা করে দিয়েছি, একটু দেখবা তোমার গ্রুপে এখন ক্লাসগুলো এখন সিরিয়াল পেয়ে যাবা। আলভিন এসছো, থ্যাংক ইউ। সৌরভ চৌধুরী, হ্যাঁ সৌরভ চৌধুরী তুমি রেগুলার ভাই, থ্যাংক ইউ সৌরভ, তুমি রেগুলার অবশ্য। অনিন্দিতা মরিক, অনেকেই আছে তোমরা রেগুলার, এই যে অনিন্দিতা, এরা সবাই রেগুলার। ফারদিন রাব্বিন, সামিত ইসলাম, অম্মে রোমান জুথি, ফারজানা আক্তার, প্রলয় কুমার, তৌসিফ আহমেদ, শাকওয়াত হোসেন, মাকসুদা ইসলাম, মরিয়ম তাবাসসুম, সুলতানা খান। দেখছো এখনো কিন্তু 100 স্টুডেন্ট ক্লাসে আসে নাই জানো। মোটামুটি কয় মিনিট হয়ে গেল, 2.5 মিনিট পার হয়ে গেছে আমার আসা ক্লাসে, অথচ 1 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাওয়া উচিত। আচ্ছা, আর 30 সেকেন্ড দেখি আমরা, তারপর ক্লাস শুরু করে দিব। তৌসিফ, হ্যাঁ তুমিও মোটামুটি রেগুলার ভাই। হ্যাঁ সাকুয়াত, হ্যাঁ ভাইয়া তোমরা অনেকেই আসো, আমি তো জানি যে তোমাদের ব্যাচে মিনিমাম 100 স্টুডেন্ট আসো তোমাদের এই গ্রুপে, যে আমি দেখেছি যে 100 স্টুডেন্ট। নাইম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তুমি জার্নিতে আসো, তারপর ক্লাস মিস করার ইচ্ছা তোমার নাই। ও মোসাম্মদ তানিয়া খাতুন, তানিয়া আজকে ফার্স্ট ক্লাস করছো? ওকে ভাই, দেখো ক্লাসগুলো একদম শেষের দিকে এসছি, তো এই অধ্যায়ের আমাদের মনে খুব একটা কঠিন লাগবে না। ফারদিন রাব্বি, হ্যাঁ হ্যাঁ তোমাদের বললাম তো ভাই যে তোমরা মোটামুটি 100-র মতো স্টুডেন্ট আসো যারা ক্লাসগুলো রেগুলার করো, তোমাদেরকে থ্যাঙ্কস। আচ্ছা, তোমরা গতদিন পড়া থেকে একটা প্রশ্ন আমাকে করেছো ভাইয়া, সেইটা হলো ওই যে কেলাসনের যে উদাহরণ দেওয়া আছে, দেখছো কেবল 86 স্টুডেন্ট, বুঝছো? ওকে, মানে এইভাবে স্লো হলে কিন্তু আমি তোমাদের বলেছি কিন্তু যে ক্লাসে এরকম স্টুডেন্ট কম দেখবো, আমি সেই ক্লাসটা কিন্তু গ্রুপ থেকে, এখনো তোমাদের ফার্স্ট ইয়ারের কোনো ক্লাস আমি গ্রুপ থেকে ডিলিট করি নাই, কিন্তু যেদিন ক্লাসে দেখবো এরকম উপস্থিতি খুবই নগণ্য, সেদিন কিন্তু ভাই আমি ডিলিট করে দেবো তোমাদের ক্লাস। ওকে, কারণটা হচ্ছে যে তোমরা যেমন পরিশ্রম করে ওটা কষ্ট করে ক্লাস করছো, আমি কিন্তু বরাবরই বলছি অনলাইনে ক্লাসগুলো কিন্তু খুব ইজি না। হ্যাঁ, তোমরা এই টিচারদের অনলাইন ক্লাসের উপর নিশ্চয় অনেকগুলো বিজ্ঞাপন দেখেছো যে টিচাররা কিন্তু অনেক পরিশ্রম করে তোমাদের ক্লাসগুলো ভাই নেয়, আর তোমরা তো ফাঁকিবাজি করলে প্রবলেম। ওকে, তো দেখো আমাকে একজন প্রশ্ন করেছো তোমরা যে কেলাসনের ক্ষেত্রে একটা উদাহরণ দেখেছো গ্লুকোজ এবং বেনজোইক অ্যাসিডের মিশ্রণ থেকে গ্লুকোজ, তো প্রশ্ন করেছো তুমি, সে ক্লাসে আসো কিনা জানি না ভাই, যে প্রশ্নটা করেছো যে এই বেনজোইক অ্যাসিডের মিশ্রণ থেকে গ্লুকোজ পৃথক করা হচ্ছে কেন। জাস্ট এটা একটা উদাহরণ, যে মনে করো কোন একটা মিশ্রণে গ্লুকোজও আছে, বেনজোইক অ্যাসিডও আছে,
তো সেখান থেকে আমরা গ্লুকোজটাকে পৃথক করে বিশুদ্ধকরণ করব। তাহলে কিভাবে করব? তো একই ঘটনা, দ্রাবকে দ্রবীভূত পানিতে যদি আমরা দ্রবীভূত করি, তোমরা নিশ্চয়ই জানো যে বেনজোয়িক অ্যাসিডটা কিন্তু পানিতে অদ্রবণীয়, ফলে আমরা সেকে যদি পৃথক করে নিই বেনজোয়িক অ্যাসিডটা, আর এই যে আস্তে আস্তে গ্লুকোজকে যদি কেলাসন প্রক্রিয়ায় পৃথক করতে পারি, তাহলে গ্লুকোজটা আমাদের মিশ্রণ থেকে পৃথক হয়ে যাবে। জাস্ট এটা একটা উদাহরণ ব্যবহার করা হয়েছে যে কেলাসন প্রক্রিয়ায় আমরা গ্লুকোজ এবং বেনজোয়িক অ্যাসিডের মিশ্রণ থেকে আমরা খুব সহজেই গ্লুকোজটাকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করতে পারি। জাস্ট এটা একটা উদাহরণ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তোমরা গত ক্লাসে দেখেছো যে কঠিন জৈব যৌগগুলোকে কোন কোন পদ্ধতিতে পৃথক করা হয়, আর তরল জৈব যৌগগুলোকে কোন কোন পদ্ধতিতে পৃথক করা হয়, এবং গ্যাসীয়। তো আমরা কিন্তু এভাবে পড়বো না ভাইয়া যে প্রথমে কঠিন জৈব যৌগগুলোকে পৃথক করার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলো আগে করে ফেললাম, তারপর তরল, এরকম না। আমরা যে পদ্ধতিগুলোর সঙ্গে যে পদ্ধতিগুলোর মিল আছে সেভাবে সিরিয়ালি পড়ব। আমি তোমাদের কনসেপ্ট বুকেও কিন্তু দেখবা ভাইয়া সেইভাবেই সিরিয়ালি সাজিয়ে দিয়েছি জিনিসগুলো, ঠিক আছে? ওকে, তো প্লিজ দেখো, সেইটা হলো আজকে আমরা শুরু করব যেটা দিয়ে, পাতন এবং আংশিক পাতন। এই দুটো আগে আমরা পড়ব, তারপর অন্য কিছু। পাতন এবং আংশিক পাতন, তাই না? আমি গত ক্লাসে কিন্তু বলেছি যে তোমাদের এই যে জৈব যৌগের কোনো মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করার যতগুলো পদ্ধতি আছে, তোমাদের এনসিটিভির যে বই আছে, এনসিটিভির যে বইগুলো আছে সেইগুলোতে কিন্তু এগুলো প্রত্যেকটার বর্ণনা দেওয়া আছে কিভাবে কাজগুলো করতে হয়। তোমরা বর্ণনাগুলো পড়তে পারো, কোনো অসুবিধা নাই, পড়বা, কিন্তু তোমাদের মুখস্থ করা লাগবে না বর্ণনাগুলো আর কি। কারণ একটা জিনিস আমি কিন্তু স্টুডেন্টদের প্রায়ই বলি, কোনো কিছু বুঝলেই তুমি পরীক্ষায় লিখে আসতে পারবা না। বোঝাটা হয় পড়াটাকে সহজ করার জন্য। অর্থাৎ একটা জিনিস বুঝলা, তার মানে এবার কনসেপ্টটা তোমার ক্লিয়ার হলো, এইবার ভাষাগুলো তোমাকে বারবার পড়ে পড়ে আয়ত্ত নিয়ে আসতে হবে। না হলে পরীক্ষার হলে কি হবে ভাই জানো? পেটে আসবে কিন্তু মুখে আসবে না। মানে বুঝতে পারবা জিনিসটা আসলে কি, কিন্তু লিখতে পারবা না, কারণ ভাষাগুলো তোমার আয়ত্ত নাই। তাই দেখবা যে স্টুডেন্টগুলো ভালো স্টুডেন্ট, যাদেরকে আমরা ভালো স্টুডেন্ট বলে থাকি, দেখবা তারা বেশিরভাগ সময় পড়ালেখা করে। দেখবা 99% ভালো স্টুডেন্টরাই পড়ালেখা করে। তো ওরা যখন এতই ভালো, তাহলে এত পড়ালেখা করার কি দরকার? কারণটা হচ্ছে পড়ালেখা করার জন্যই তারা ভালো। কারণ বোঝা এক জিনিস, পরীক্ষায় ভালো করা কিন্তু আলাদা জিনিস। তুমি বুঝে রাখতে পারো, তোমার বোঝার ক্ষমতা সৃষ্টিকর্তা বেশি দিতে পারেন, কিন্তু পড়ার ক্ষমতা যদি না থাকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা না। তুমি তখন বুঝবা ঠিক, কিন্তু পরীক্ষায় লেখার জন্য গুছিয়ে যে ভাষাগুলো তোমার আয়ত্তে আনতে হবে সেগুলো থাকবে না। এই জন্য অবশ্যই 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 যতই ভালো বোঝো না কেন, পড়াগুলো তোমাকে পড়তে হবে। তো যেটা বলছিলাম যে এই জিনিসগুলো, ওই বর্ণনাগুলো ওইভাবে ভাইয়া পড়তে হবে না, ওইভাবে পড়তে হবে না, শুধু বুঝে রাখবা, সংজ্ঞাগুলো মুখস্থ রাখবা। কারণটা হচ্ছে সংজ্ঞাগুলো তোমাদের ক নাম্বার প্রশ্নে দিবে। ওকে, আর বর্ণনাগুলো এমনি দেখতে পারো যে ভাইয়া যেভাবে কথাগুলো বললো সেভাবেই দেখবা বইয়ে লেখা আছে, জাস্ট বোঝার জন্য। তো আমার ধারণা এই পাতন শব্দটা তোমরা যেখানেই দেখবা, পাতন পাতন শব্দটা তোমরা যেখানেই দেখবা এটা বুঝবা, পাতন ইজ ইকাল টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন। পাতন ইজ ইকাল টু, বা যে কি পাতনে একটা কেন, পাতন, আংশিক পাতন, ঊর্ধ্ব পাতন, নিম্ন চাপ পাতন, বাষ্প পাতন, যত পাতনই আসুক না কেন, খালি মাথায় রাখবা তোমরা পাতন ইজ ইকাল টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এটা কিন্তু এমসিকিউ দেয় ভাইয়া, জানো পাতন সমান কি বা পাতন কি? তাহলে শর্টকাটে যদি বলি আমরা বাষ্পীভবন প্লাস ঘনীভবন, অর্থাৎ ধরো কোনো একটা তরলকে তুমি তার মিশ্রণ থেকে, ভেজাল থেকে তুমি পৃথক করবা, তাহলে তরল পদার্থটাকে পৃথক করার জন্য একটা উপযুক্ত পদ্ধতি হলো পাতন। তাহলে ধরো এ একটা উপাদান, এ কোনো অন্য কোনো ভেজালযুক্ত মিশ্রণের মধ্যে মিশ্রিত অবস্থায় আছে। এইবার আমরা যখন এই মিশ্রণটাকে তাপ দিব, আমরা তো জানি যে আমরা যে উপাদানটাকে পৃথক করছি সেই উপাদানের একটা নির্দিষ্ট গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক আছে। তো ধরো এর স্ফুরণাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এইবার আমরা মিশ্রণকে যখন তাপ দিব, তাপ দিতে দিতে মিশ্রণের তাপমাত্রা যখন
100 ডিগ্রিতে চলে যাবে তখন এই যে বিশুদ্ধ উপাদানটা মানে যে উপাদানটাকে পৃথক করব তার স্ফুরণাঙ্কে যখন চলে যাবে তখন এই উপাদানটা কি করতে থাকবে বলতো বাষ্পীভূত হতে থাকবে বাষ্পীভূত হতে থাকবে। তোমাদের দেখবা বইয়ে এই পাতন আংশিক পাতন করার জন্য বেশ কিছু যন্ত্র দেওয়া আছে, দেখবা ওখান থেকে যে এরকম ঠিক এরকম এই যে ভাই মনে করো এটা একটা পাত্র, এই যে এখানে এরকম থার্মোমিটার লাগানো থাকে, এরপর এই যে লিবিক শীতক লাগানো থাকে, দিয়ে এই যে এখান থেকে আমরা ওই তরলটা যেটাকে বিশুদ্ধ করব পৃথক করব এরকম একটা যন্ত্র তোমরা বইয়ে দেখবা। তো কি বলছিলাম যে এই উপাদানটাকে আমরা মিশ্রণ থেকে পৃথক করব, মিশ্রণকে যখন উত্তপ্ত করতে থাকবো আমরা যে উপাদানটাকে পৃথক করব ওই উপাদানের যে স্ফুরণাঙ্ক ওই তাপমাত্রায় যখন চলে যাবে তখন সেটা কি হবে বাষ্পীভূত হতে থাকবে। আর এই যে ভাই লিবিক শীতকে এই দিক দিয়ে একটা ট্যাপে লাগানো থাকে, এই দিক দিয়ে পানি প্রবেশ করানো হয়, পানি দিয়ে এই দিক দিয়ে পানিটাকে আবার বের করে নেওয়া হয়। জাস্ট পানি প্রবেশ করানোর কারণ হচ্ছে যে আমাদের এই যে বাষ্পীভূত হলো ওইটাকে শীতল করে পৃথক করার জন্য। অর্থাৎ বাষ্পটাকে যদি আমরা তার সংস্পর্শে পানি দিয়ে যদি ঠান্ডা করি তাহলে ওটা কি হবে ঘনীভূত হয়ে আমার গ্রাহক পাত্রে জমা হবে। তো যাক বর্ণনা অত ভালো করে না দেখলেও তোমাদের চলবে। তো এই উপাদানটাকে তার মিশ্রণ থেকে আমরা পৃথক করতে চাই। কি লিখছো ভাই একজন কমেন্টে? ভাইয়া অ্যাডমিশনে কি ও আচ্ছা লিপি লিখছো ভাইয়া অ্যাডমিশন, এই যে এগুলো ফাইনাল পরীক্ষার জন্য তোমরা যা পড়ছো সেটাই অ্যাডমিশন টেস্টের জন্য এনাফ। এগুলো থেকে জটিল কোশ্চিন দেয় না, অ্যাডমিশন টেস্টেও দেয় না ওরকম, এগুলোই আর কি। তো ধরো এই উপাদানটাকে আমরা কি বললাম তার মিশ্রণ থেকে পাতন পদ্ধতিতে পৃথক করব। তাহলে কি করি ভাইয়া আমরা যে এই মিশ্রণটাকে যখন তাপ দিতে থাকি তাপ দিতে দিতে যখন যে উপাদানটাকে আমরা পৃথক করছি সেইটার স্ফুরণাঙ্কে যখন চলে যাবে তখন সে কি করবে বাষ্পীভূত হতে থাকবে। এরপর এই প্রক্রিয়ায় শীতল করে গ্রাহক পাত্রে আমরা জমা করি। এভাবেই কোন উপাদানকে তার মিশ্রণ থেকে প্রথমে বাষ্পীভবন করে তারপর ঘনীভবন করে সেইটাকে পৃথক করার পদ্ধতিকেই বলা হয় পাতন। তোমরা আমাকে বলো পাতন জিনিসটা বুঝতে পারলা কিনা ভাই বলো। যে কোনো মিশ্রণে উত্তপ্ত করে যে উপাদানটাকে আমরা পৃথক করব তার স্ফুরণাঙ্কে বাষ্পীভূত করে সেইটাকে আবার শীতল করে ঘনীভূত করে সংগ্রহ করি, এই পদ্ধতির নামই হচ্ছে পাতন। আচ্ছা ডিপি থ্যাঙ্কস লিখেছো। আচ্ছা প্লিজ একটু বলো পাতন জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা নাজনীন জামান তিথি লিখেছো ক্লিয়ার ভাইয়া থ্যাংক ইউ একজনই। আচ্ছা মীর সামিত ক্লিয়ার বুঝেছি থ্যাংক ইউ। জিনাত গোইট আচ্ছা বুঝতে পারছি বা শুভ্রদেব সরকার এসপি দাস বুঝলাম ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা বিথি চক্রবর্তী থ্যাংক ইউ সবাই বুঝতে পেরেছো, খুব ইজি জিনিস ভাই। ওকে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। গতদিন তোমাদের নিশ্চয়ই মনে ছিল আংশিক কেলাসন আর কেলাসন। কেলাসন কাকে বলেছিলাম কোন মিশ্রণ থেকে কঠিন উপাদানকে পৃথক করার পদ্ধতি। আর আংশিক কেলাসন কি একাধিক উপাদান যদি কাছাকাছি থাকে এবং অবশ্যই তাদের কিন্তু দ্রাব্যতার পার্থক্য থাকতে হবে, সেই দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে উপাদানগুলোকে অংশে অংশে কেলাস আকারে পৃথক করার পদ্ধতিকে কি বলেছিলাম গতদিন আমরা আংশিক কেলাসন। তাহলে আংশিক পাতনটাও সেম জিনিস, সেম যে এ বি সি তিনটা উপাদান আছে কোন মিশ্রণে, তরল অবশ্যই তরল উপাদান, এদের স্ফুরণাঙ্কের পার্থক্য থাকবে। তবে একটা কথা মাথায় রাখবা এদের মধ্যে যে স্ফুরণাঙ্কের পার্থক্য সেটা কিন্তু খুব বেশি হওয়া যায় না, মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। অর্থাৎ যে পদ্ধতিতে এই উপাদানগুলোকে তরল মিশ্রণ থেকে প্রত্যেকটা উপাদানকে আমরা পৃথক করি, যে মূল নীতির উপর ভিত্তি করে এই পৃথকটা করা হয় আসলে সেখানে তাদের তাপমাত্রার পার্থক্য 40-এর বেশি আসলে থাকা যায় না, সাধারণত 40-এর কম হতে হয়। এটা মনে রাখবা, তোমাদের কনসেপ্ট বুকে লিখে দেওয়া আছে। তো এ বি এবং সি তিনটা উপাদানের স্ফুরণাঙ্ক অবশ্যই আলাদা হবে, আলাদা হতেই হবে। তো এবং কাছাকাছি স্ফুরণাঙ্ক বলেছি আমরা যেটা 40-এর কম দিয়ে এদেরকে যখন আমরা উত্তপ্ত করব ধরে নাও ভাই এটার স্ফুরণাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এইটা মনে করো 115 ডিগ্রি সেলসিয়াস, এইটা মনে করো 125 ডিগ্রি সেলসিয়াস। এ বি সি তিনটা উপাদান ছিল কোন একটা মিশ্রণে। ধরে নাও আমরা এখন এই এ বি সি তিনটা উপাদানকে বাষ্পীভবন প্লাস ঘনীভবন এই পদ্ধতিতে অংশে অংশে পৃথক করব। আর এই পৃথক করার পদ্ধতির নামই হচ্ছে ভাইয়া
তো কি লিখছো? তৌসিফ আহমেদ। আচ্ছা, আমার কমেন্ট ভাইয়া দেখতে পাচ্ছে না কেন? এই তো ভাই দেখলাম। ওকে। ও আচ্ছা, শাখাতলে ঘনীভবনীকে শীতলীকরণ নাকি? বাষ্পকে তুমি ঘনীভবন করলা, তো ঘনীভূত করা মানে কি? ঘনীভূত করলে তো আলটিমেটলি শীতল হয়ে যাবে, এই জন্য বলা হচ্ছে ভাই। ওকে, ঘনীভূত করলে তো শীতলই হয়ে যাবে, শীতল না হলে কি ঘনীভূত হবে? ওকে, থ্যাংক ইউ। দেখো তোমরা আজে বাজে কমেন্ট করো না ভাইয়া প্লিজ। তো যেটা বলছিলাম, এ বি সি তিনটা উপাদানকে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে ওই যে বাষ্পীভবন প্লাস ঘনীভবন এই পদ্ধতিতে পৃথক করার পদ্ধতিকেই বলি আমরা আংশিক পাতন। কিভাবে? ধরো এই মিশ্রণটাকে আমরা তাপ দিতে শুরু করলাম, তাপ দিতে দিতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের তাপমাত্রা পৌঁছাবে, তখন কোন উপাদানটা বাষ্পীভূত হতে শুরু করবে? এ উপাদানটা বাষ্পীভূত হতে শুরু করবে। তো সম্পূর্ণ এ যখন বাষ্পীভূত হয়ে যাবে, তোমরা এই জিনিসটা কি ভাই জানো যে কোন তরল স্ফুটনের সময় তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, কোন তরল স্ফুটনের সময় তার তাপমাত্রা, অনেক সময় এমসিকিউ দেয় বুঝছো, যে তরলের স্ফুটনের সময় তার তাপমাত্রার কি পরিবর্তন। আমি বুঝাচ্ছি, দাঁড়াও। কোন তরল স্ফুটনের সময় তার তাপমাত্রার কোনো পরিবর্তন কোন তরল স্ফুটনের সময় মানে ফুটতে শুরু করে তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আমি বুঝাবো, আজকেই বুঝাবো এটা কেন। সেটা হলো, একটু বলি তোমাদের, এই যে সামনে শীতকাল আসতেছে, তোমরা অনেকেই গরম পানি করে পানিটাকে গরম করে গোসল করো, তাই না? তো পানিটা যখন ফুটতে শুরু করে তখন তোমরা অনেকেই মনে করো, ও ফুটতে যখন শুরু করলো তাহলে আরেকটু গরম করি, আরেকটু তাপ দিই, তাহলে আরেকটু গরম হবে। যদি তরলটা ফুটতে শুরু করার পর তুমি আরেকটু গরম হবে এই আশায় যদি আরো জ্বালানি দাও, তুমি দুই দিক থেকে লুজার হচ্ছ। একটা হচ্ছে তোমার জ্বালানি আজারাই ব্যয় হচ্ছে, আর তোমার তরল পদার্থ মানে তোমার পানিটা কমে যাচ্ছে। কারণ পানি তো আস্তে আস্তে এখন ফুটতে শুরু করছে, মানে কি বাষ্পীভূত হতে শুরু করবে। কোনো তরল একবার ফুটতে শুরু করলে ওই তরলের তাপমাত্রা আর কোনো পরিবর্তন হয় না। কেন? স্ফুটনাঙ্ক জিনিসটা কি সেটা আমরা আজকেই একটু বিস্তারিত আলোচনা করব, আমাকে করতেই হবে একটা সংজ্ঞা পড়ানোর জন্য, তখন ডিটেলস বলবো। আপাতত মনে রেখো, কোনো তরল স্ফুটনের সময় তার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, অনেকে হয়তো মনে লিখছো আর কি, যেহেতু তার অবস্থার কোনো পরিবর্তন হয় না, সেটা আসলে ভালো ব্যাখ্যা না, আমি আসবো তখন বলবো। তো দেখো ভাই, এ বি সি তিনটা উপাদান, এদের ধরে নাও স্ফুটনাঙ্ক হচ্ছে এর 100 ডিগ্রি, বি এর 115, সি এর 125 ডিগ্রি। এইবার আমরা এই মিশ্রণকে যখন তাপ দিতে শুরু করব, মিশ্রণের তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, তখন এই এ উপাদানটা কিন্তু বাষ্পীভূত হতে থাকবে, কারণ তার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ এ যতক্ষণ বাষ্পীভূত না হয়ে যাবে ততক্ষণ তো তাপমাত্রা বাড়বে না, কারণ এই যে এর স্ফুটনাঙ্কে চলে এসছে। যে সম্পূর্ণ এ যখন পৃথক হয়ে গেল, এইবার তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। বাড়তে বাড়তে মিশ্রণের তাপমাত্রা যখন 115-তে চলে যাবে, তখন বি উপাদানটাকে আমরা কি করতে থাকবো ভাই বলতো? পৃথক করতে থাকবো। সম্পূর্ণ বি যখন বাষ্পীভবন প্লাস ঘনীভবন হয়ে পৃথক হয়ে যাবে, তখন আবার বাড়তে শুরু করবে 125-এ গিয়ে, তখন আবার সেটা স্থির হয়ে যাবে। তখন আমরা যেটা পৃথক করবো সেটা কি ভাই বলতো? সি। এইভাবে দুই বা ততোধিক উপাদানকে তার মিশ্রণ থেকে পাতন পদ্ধতিতে অংশে অংশে পৃথক করাকেই বলি আমরা আংশিক পাতন। ক্লিয়ার কিনা বলো? আমরা ঠিক ওই আংশিক এলাসনের মতোই, যে কাছাকাছি স্ফুটনাঙ্কের দুই বা ততোধিক উপাদানকে তার স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে পাতন পদ্ধতিতে অংশে অংশে পৃথক করাকেই বলা হয় আংশিক পাতন। তো তোমরা আমাকে একটু বলবা ভাইয়া কমেন্টে যে আংশিক পাতনের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ও আচ্ছা, নিশাত সানজিদা ছিল, লিখছো ক্লাস 9-10-এ ছিল ভাইয়া, থ্যাংক ইউ। আমি তোমাদের একটা কথা বলেছি যে আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে যখন পড়াই,
পড়াই তখন আমি স্টুডেন্টদের মানে আমি বলি যে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পড়ানোর সময় ধরেই নিই যে তোমরা কিচ্ছু জানো না, আমি ধরে নিই যে তোমরা কিচ্ছু জানো না, সব নতুন করে শিখতেছো। আমি সেভাবেই বলি ভাইয়া, কারণ বলা তো যায় না 9 10-এ কে কতটুকু পড়ে এসছো। থ্যাংক ইউ সো মাচ, সবাই কমেন্ট করেছো যে ভালো বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। তাহলে আমাদের পাতন তোমরা তাহলে পড়বা কিভাবে রুমে জানো, পাতন কি, আংশিক পাতন কি, আর এদের ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করি, কারণ এমসিকিউ লাগবে যে ব্যবহারগুলো, এই জন্য পড়বা। আর সংজ্ঞার জন্য এই সংজ্ঞাগুলো পড়বা, আর সংজ্ঞাটা মনে রাখার জন্য ভালো করে আমি যেটা বুঝালাম এগুলো একটু মাথায় রেখে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা পাতন দেখলাম, আংশিক পাতন দেখলাম, ওকে। এইবার যতগুলো পাতন আছে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে যে পাতন থেকে, সেইটা করব আমরা, নাম হচ্ছে নিম্নচাপ পাতন। নিম্নচাপ পাতন, ঠিক আছে। আমরা এখন যে পাতনটা করব সেইটা হলো আমাদের নিম্নচাপ পাতন, খুব গুরুত্বপূর্ণ। এখানকার সংজ্ঞাটা দেয়, আর তারপর হচ্ছে এমসিকিউ এখান থেকে আসে, কিভাবে আসে দেখাচ্ছে। এবং আমি সেকেন্ড ইয়ারে পড়ানোর সময় এই বিষয়টা রিয়ালাইজ করি যে ফার্স্ট ইয়ারে আমার এখানে যে স্টুডেন্টগুলো পড়ে না, আমি বলছি না যে তোমাদের টিচাররা পড়াননি বা তোমরা পড়ো না, সেটা বলতে যাচ্ছি না, বাট কেন জানি আমি দেখেছি এই সংজ্ঞাটা বেশিরভাগ স্টুডেন্টই ভালো বুঝে আসে নাই, ওকে। তো পড়তে তো হবে, আমি বারবার বলি পড়াটা যদি বুঝে পড়া হয় তাহলে মনে থাকে ভালো। তো আমরা এখন এই নিম্নচাপ পাতন নিয়ে কথা বলবো, এইটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে। পাতন শব্দটা এসছে মানেই তো তোমরা বোঝো বাষ্পীভবন প্লাস ঘনীভবন, তাই না? আমি বলেছি পাতন শব্দটা আসবে মানেই তোমরা বুঝে নিবা বাষ্পীভবন প্লাস হচ্ছে ঘনীভবন, ওকে। তো নিম্নচাপ পাতন বোঝার আগে তোমাদের একটা সংজ্ঞা খুব ভালো করে বুঝতে হবে, সেইটা হলো স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কাকে বলে এইটা একটু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, খুব গুরুত্ব দিয়ে খেয়াল করো। এখন যে কথাগুলো বলবো আমি, এই কথাগুলো শোনার সময় বোঝার সময় তোমরা অন্য কোনো দিকে নজর বা মনোনিবেশ করবা না, ভালো করে বোঝার চেষ্টা করো ভাইয়া তোমরা। আচ্ছা, তাসফিয়া তিশা লিখেছ কনসেপ্ট বুক ছাড়া কি অন্য কোনো বইতে এগুলো পড়তে? আসলে তোমাদের ফাইনাল পরীক্ষাতে যা লাগবে কনসেপ্ট বুক আমি সেগুলোই দিয়েছি। এখন তোমরা যদি অন্য বই পড়তে চাও, যত বেশি বই পড়বা তত লাভ হবে, তোমার বেসটাও তত ভালো হবে। কিন্তু যতই তুমি বেশি বই পড়ো না কেন, সব বইয়ের পড়া তুমি মনে রাখতে পারবে না। তাই মনে রাখার জন্য, পরীক্ষার জন্য কনসেপ্ট বুকটাই এনাফ, কিন্তু জানার জন্য, বোঝার জন্য, নিজের মেধাটাকে সম্প্রসারিত করার জন্য যত বেশি বই পড়বা তত বেশি লাভ হবে। হ্যাঁ, এই আমি একজন টিচার হিসেবে তো তোমাকে বই পড়তে নিষেধ করতে কখনোই পারি না ভাইয়া। তো যাক, স্ফুটনাঙ্ক সংজ্ঞাটা আসলে কাকে বলা হয়, আমি যখন স্টুডেন্টদেরকে, তোমরা তো অনলাইন ক্লাসে আসো তাই তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে পারছি না, অফলাইন ক্লাসে থাকলে আমি যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে স্ফুটনাঙ্ক কাকে বলে বলো তো, স্টুডেন্টরা এক বাক্যে উত্তর দিয়ে দেয়, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকেই বলা হয় স্ফুটনাঙ্ক। কি বললাম যে আমি যখন অফলাইন ক্লাসে তো দেখেছি ভাইয়া, যখন কোনো স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করি যে স্ফুটনাঙ্ক কি, তারা উত্তর দেয়, 99% স্টুডেন্ট এই উত্তরটা দেয় যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকেই বলা হয় স্ফুটনাঙ্ক। তো তোমাদের ক নাম্বার প্রশ্নে যদি কি বলছো, তোমাদের কমেন্ট দেখতে গেলে উল্টাপাল্টা হয়ে যায় জিনিসগুলো ভাই, বুঝছো? তো তোমাদের ক নাম্বার প্রশ্নে যদি দেয় কখনো স্ফুটনাঙ্ক কি, তাহলে এই সংজ্ঞাটা লিখলে তোমরা নম্বর পাবা, কোনো টেনশন নাই। 1 মার্ক থাকলে একই পাবা যে স্ফুটনাঙ্ক কি। তুমি যদি লিখো যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক, এই সংজ্ঞাটা লিখলে তুমি 100% নম্বর পাবা, এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু ওই যে বললাম ভাইয়া, শুধু নম্বর পাওয়াই তো ব্যাপার না। যেমন বুয়েট 8-9 সেশনে, বুয়েট আগে তো বুয়েটে 50% এমসিকিউ হতো আর 50% ব্রড হতো ভাইয়া, বুঝছো?
বুয়েট 8-9 সেশনে এই স্ফুটনাঙ্কের সংজ্ঞা থেকেই কিন্তু একটা এমসিকিউ দিয়েছিল। তো তোমার যদি এই সংজ্ঞাটা ক্লিয়ার না জানা থাকে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা না। তাই যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে তাকেই বলা হয় স্ফুটনাঙ্ক। এইটা দিয়ে তুমি আসলে ভালো অ্যান্সার করতে পারবা না এমসিকিউ এর জন্য। এটা শুধু তুমি সর্বোচ্চ ওই যে বললাম ক নাম্বার প্রশ্নের জন্য অ্যান্সার করতে পারো। তাহলে স্ফুটনাঙ্ক জিনিসটা কি দেখো। স্ফুটনাঙ্ক জিনিসটা কি বোঝার আগে তোমাকে বুঝতে হবে তরলের বাষ্প চাপ জিনিসটা কি। আসলে তরলের বাষ্প চাপ, এই তরলের বাষ্প চাপ জিনিসটা কি এটা বুঝতে হবে। কারণ স্ফুটনাঙ্ক কিন্তু তরলের বাষ্প চাপের সাথে একটা সম্পর্ক আছে কি, ঠিক আছে? যে স্ফুটনাঙ্ক বোঝার আগে অবশ্যই তোমাকে তরলের বাষ্প চাপ জিনিসটা কি এইটা বুঝতে হবে। শশী সিদ্দিকা, আহসানুল কবির স্যারের নতুন বই এখনো আসেনি। আচ্ছা, কবির স্যারের বই তো আমাদের কাছে দিয়ে গেছে, চলে আসার কথা। শশী একটু খোঁজ নিয়ে তো ভাই। আচ্ছা, স্নিগ্ধা আরেফিন সম্ভবত শুভ এখান থেকে কমেন্ট করেছ, স্থির তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পীভূত হতে থাকলে তাকে ওই তাপমাত্রায় ওই পদার্থ স্ফুটনাঙ্ক। আচ্ছা স্নিগ্ধা আরেফিন মানে শুভ, কেমন হয়ে গেল না ভাই সংজ্ঞাটা? স্থির তাপমাত্রায় কোনো তরল পদার্থ, তাপমাত্রা স্থির, ওই তাপমাত্রায় তো স্ফুটনাঙ্ক, স্থির হলে কেমনে হয়? ওকে, আমি বুঝাচ্ছি, টেনশন নেই ভাই। দেখো তোমরা যে যেটা জানো সংজ্ঞার সাথে খালি একটু মিলাই দেখো তাহলেই হবে। দেখো আজকে তোমাদের অল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অনিন্দ মনিগাম লিখেছে আমি কিনেছি নতুন বই। হ্যাঁ চলে এসছে মোটামুটি, বুঝছো, কবির স্যারের বই চলে এসছে, তোমরা দেখতে পারো, অসুবিধা না। প্লিজ এগুলো নিয়ে একটু পরে কথা বলি। শোনো, এই কোন বই কিনবো, কি করব না করব, এগুলো না তোমাদের ক্লাস করার সময় কমেন্টে লেখার কোনো দরকার নাই। তোমরা এগুলো গ্রুপে পোস্ট দিবা বা ওই সময় লিখবা। ওকে, আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলেছি যে তোমরা কিন্তু আমাকে ইনবক্স করবো না ভাই, বুঝছো, ইনবক্স সবসময় চেক করা হয় না। তো তরলের বাষ্পচাপ জিনিসটাকে একটু দেখো। তরলের বাষ্পচাপ খুব ভালো করে দেখবা জিনিসটা তোমরা। ধরো এই যে এই একটা পাত্রে কিছু তরল আছে, পাত্রে এগুলো হচ্ছে তরল পদার্থ। ওকে, এই একটা পাত্রে এগুলো হলো তরল পদার্থ। তো তোমরা নিশ্চয়ই জানো, খুব ভালো করে বোঝো কিন্তু ভাই, বুঝছো, মানে পুরো টপিকসটা থিওরিটিক্যাল, তো মানে পুরোটা বোঝানোর পর যদি তোমরা আবার বলো আবার বুঝান ভাইয়া, তখন বলাগুলো একটু কঠিন হয়ে যায়। মানে যদি আমাদের বেসিক্যাল জিনিস বা ক্যালকুলেটিভ কোনো জিনিস বা রিয়াকশন এগুলো যদি থাকে তখন হয়তো আবার বুঝান বললে বোঝানো যায়, কিন্তু থিওরিটিক্যাল পড়াগুলো এত কথা বলা হয় যে আবার বুঝান বললে কিন্তু ভাই বলা কঠিন হয়ে যায়। এই জন্য যখন যে টপিকসটা চলবে, যে অংশটুকু চলবে, তুমি ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা সেগুলো একটু খেয়াল করবা। ওকে, শশী সিদ্দিকা, হ্যাঁ চাপায় নাও আসতে পারে ভাই, থ্যাংক ইউ। প্লিজ এগুলো আর প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, তোমরা এগুলো আর লিখো না আর কি, ঠিক আছে? ক্লাস নিয়ে লিখো এখন। তো দেখো প্রত্যেকটা তরলের কিন্তু কিছু বাষ্প চাপ থাকে, কোনো তরলের বেশি কোনো তরলের কম। কম বেশি কেন হয় সব বুঝতে পারবে আজকে ক্লাস করলে। তো তরল পদার্থের আমি কিন্তু সংজ্ঞাটা অনেক সহজ করে বলার চেষ্টা করছি, অনেক সহজ করে। ওকে, তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম। এইটা আমরা জানি যে তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম। ফলে যেহেতু আমাদের এই তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম, ফলে তরল পদার্থের অণুগুলা তো জানো তোমরা কিছুটা মুক্তভাবে কিন্তু চলাচল করতে পারে, তাই না? আন্তঃআণবিক আকর্ষণ কম হওয়ার কারণে। তো এরা এই তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কম হওয়ার কারণে এই তরল পদার্থের অণুগুলো একটা অণু আর একটা অণুকে ছেড়ে অসীমে চলে যেতে চায়, যেহেতু আকর্ষণ কম মনে করে থাকবো না, হয় না এরকম? যে ধরো যে ছেলেগুলো একটু একটু বাউন্ডলি টাইপের, ধরো বাবা মার প্রতি ফিলিংস একটু কম আছে না আমাদের সমাজে, সব শ্রেণীর মানুষ তো একরকম হয় না। তো দেখবা তো মনে হচ্ছে যে বাড়িতে কোনো একটা সামান্য বিষয় নিয়ে যে থাকবো না, বাড়িতে থাকবো না, বের হয়ে চলে গেলাম। তো বাড়ি থেকে বের হয়ে গিয়ে
কত দূর পর্যন্ত যাবা? সর্বোচ্চ বাস স্ট্যান্ড বা স্টেশন পর্যন্ত যাবা, গিয়ে মনে হবে বাবা মাকে ছেড়ে চলে আসবো। হয়তো সাময়িক তোমার কিছুটা আকর্ষণ কম অনুভূত হয়েছে, কিন্তু আকর্ষণ নাই তা তো না। আকর্ষণ একদম না থাকলে তো তুমি গ্যাসীয় পদার্থ হয়ে যেতা। ফলে তুমি কি করলা? যাই আবার ফিরে আসি। ফলে তুমি আবার ওখান থেকে কি করবা ভাই বলো তো? বাড়িতে ফিরে আসবা। ঠিক তেমনই তরল পদার্থ, তরল হলেও তো এরা মানুষ, এদের মধ্যেও ওই একই ক্যারেক্টার আছে। কি সেটা? যে তাদের আন্তঃআণবিক আকর্ষণ যেহেতু কঠিন পদার্থের তুলনায় কম, তাই এই অণুগুলো কি করতে চায় ভাইয়া জানো? এই একটা অণু আরেকটা অণুকে ছেড়ে অসীমে চলে যেতে চায়, মানে এখান থেকে বের হয়ে চলে যেতে চায়। আকর্ষণ কম ঠিক আছে, কিন্তু আকর্ষণ নাই তা তো না, ওই ছেলেটার মতো। ফলে সে অসীমে আর যেতে পারে না কিন্তু ভাই ছেড়ে, কারণ আকর্ষণ নাই তা তো না। তুমি এক ফোঁটা আঙ্গুলে এক ফোঁটা পানি নিয়ে কোন একটা পাত্রের পানিতে স্পর্শ করবা, দেখবা পাত্রের পানিগুলো কিন্তু তোমার আঙ্গুলে যে পানির ফোঁটাটা ছিল তাকে টেনে নিবে, কারণ তাদের মধ্যে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণে তরল পদার্থগুলো অসীমে না চলে গিয়ে আবার ব্যাক করে। ধরো তারা চলে যেতে চায়, আবার ব্যাক করে, চলে যেতে চায়, আবার ব্যাক করে, চলে যেতে চায়, আবার ব্যাক করে। অর্থাৎ ওই তরল পদার্থের মধ্যে একটা এই যে অণুগুলো চলে যেতে চায়, চলে আসতে চায়, একটা সাম্যাবস্থার সৃষ্টি হয়, একটা সাম্যাবস্থার সৃষ্টি হয়। ওই অবস্থায় এই যে তরলের যে পৃষ্ঠ আছে না ভাই, উপরে পৃষ্ঠে এখানে একটা চাপের অনুভূত হয়, এই জায়গায় একটা চাপের অনুভূত হয়। এই চাপটাকেই বলি ওই তরলের বাষ্পচাপ। আমি আবারও বলছি, বাষ্পচাপের সংজ্ঞা লিখে রাখতে হবে না, শুধু ভালো করে বুঝে রাখো তাহলেই হবে। তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের তুলনায় কম হওয়ার কারণে তরল পদার্থের অণুগুলো একটা অণু আর একটা অণুকে ছেড়ে অসীমে চলে যেতে চায়, কিন্তু অসীমে তারা যেতে পারে না। কারণটা হলো আকর্ষণ কম আছে, ঠিক আছে, নাই তা তো না। ফলে অণুগুলো ভাইয়া আবার কিন্তু তরল পৃষ্ঠে ব্যাক করে, চলে যাচ্ছে আবার ব্যাক করে। ফলে এখানে একটা সাম্যাবস্থার সৃষ্টি হয়। এই অবস্থায় তরলের যে পৃষ্ঠটা আছে না ভাইয়া, এই জায়গায় একটা চাপের অনুভূত হয়। এই চাপটাকেই বলি আমরা ওই তরলের বাষ্পচাপ। এখন কথা হচ্ছে, যে তরলের আন্তঃআণবিক আকর্ষণ বেশি, বাষ্পচাপ আন্তঃআণবিক আকর্ষণের কিন্তু ব্যস্তানুপাতিক। এখানে দেখা যায় সাব্বির, দেখো ভাই, তরলের বাষ্পচাপ তার আন্তঃআণবিক আকর্ষণের কিন্তু ব্যস্তানুপাতিক। সহজ কথা, তরলের আন্তঃআণবিক আকর্ষণ যদি বেশি হয়, ধরো যে বাবা মার প্রতি ছেলেদের ফিলিংসটা একটু বেশি, তারা কি বাবা মাকে ছেড়ে সহজে চলে যেতে চাইবে বলো তোমরা আমাকে? তাহলে আকর্ষণ যদি বেশি হয়, তাহলে চলে যাওয়ার প্রবণতা কি হবে সাব্বির? কম হবে। সহজ কথা, তার মানে আন্তঃআণবিক আকর্ষণ যদি বেশি হয়, তাহলে যে তরলের আন্তঃআণবিক আকর্ষণ বেশি অবশ্যই তার বাষ্পচাপ কম হবে। কারণটা হচ্ছে আকর্ষণ বেশি, তার মানে কি অণুগুলা সহজে চলে যেতে চাইবে না, মানে বাষ্পচাপটা কম হবে। তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো, যে তরলের আন্তঃআণবিক আকর্ষণ বেশি হলে তার বাষ্পচাপ কম হবে, এইটুকু বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, সুলতানা নাসরিন ভাইয়া, এই চ্যাপ্টার কবে শেষ হবে আর কয়টা ক্লাস লাগবে? কেন বিরক্ত লাগতেছে কি ভাই এটা এই চ্যাপ্টারটা? মনে করো না যে এই চ্যাপ্টার বিরক্ত লাগলে আবার সামনে চ্যাপ্টার ভালো লাগবে, সবগুলো একই রকম, ঠিক আছে? মানুষ যে অবস্থায় থাকে সে অবস্থায় খুশি হয় না, অবস্থাটা যখন পার হয়ে চলে যায় তখন মনে হয় আগেরটাই ভালো ছিল। এর প্রমাণ, যেসব মানুষ দ্বিতীয় বিয়ে করে তাদেরকে জিজ্ঞেস করবা কোন বউ ভালো, বলে প্রথমটাই ভালো ছিল। যেটা চলে যায় সেটাকে সবসময় ভালো লাগে কিন্তু। আচ্ছা, এসপি দাস লিখেছে বিষয়টি উদাহরণ সাপেক্ষে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সৌরভ চৌধুরী, অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই খুব ভালো বুঝতে পেরেছ। ওকে, সবাই খুব সুন্দর বুঝতে পেরেছ যে তরলের আন্তঃআণবিক আকর্ষণ যদি বেশি হয় তাহলে অবশ্যই তার বাষ্পচাপটা কম হবে। ওকে, এইবার মনে করো ভাইয়া, তোমরা নিশ্চয়ই জানো যে এই তরলের উপর স্তরে কিন্তু একটা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ আছে না, আমাদের এই পৃথিবীতে কি আছে, একটা বায়ুমণ্ডলীয় চাপ আছে। তো তোমরা এখান থেকে যতই উপরের দিকে যাবা বায়ুমণ্ডলীয় চাপ ততই কি হয় বড়দের কম হয়, স্বাভাবিক। এটা একটা ছেলের উপর আরেকজন একজন দাঁড়িয়ে আছে, তার ঘাড়ের উপর মনে করে একজন দাঁড়িয়ে আছে, তার উপর আরেকজন দাঁড়িয়ে আছে, তার উপর আরেকজন দাঁড়িয়ে আছে,
সবচেয়ে বেশি চাপ কার লাগবে সাব্বির? সবার যে নিচে থাকবে, সহজ কথা, সবার যে নিচে থাকবে তার চাপটা সবসময় কি হবে? বেশি লাগবে। তো এখানে আমাদের বায়ুমণ্ডল চাপটা কিন্তু সবচেয়ে বেশি। এখান থেকে যতই উপরে যাব আমরা বায়ুমণ্ডল চাপটা ততই কমতে থাকবে। ওকে, খুব মজার জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। অথচ আমি ক্লাসে দেখলাম যে 130 জনের উপরে ছিল উপস্থিত, এখন 120 জনে নেমে এসছে। এই যে আমি বললাম না বা, শুরু করা কিন্তু অনেক সহজ, ঠিক আছে, কিন্তু কন্টিনিউ করাটা অনেক কঠিন। তো যাক, এইবার মনে করো ভাইয়া, এই যে একটা তরল পদার্থ, যেহেতু তরল, অবশ্যই এর যে বাষ্প চাপ তার থেকে কিন্তু বায়ুমণ্ডল চাপটা কি আছে বলো দেখি? বেশি আছে। বেশি থাকার কারণে তরল পদার্থ অণুগুলা কিন্তু আকর্ষণ তো আছেই, আবার বায়ুমণ্ডল চাপটাও কি থাকে? বেশি থাকে, ফলে এরা এখান থেকে বের হয়েও যেতে পারে না। এইবার মনে করো আমরা এই তরলে তাপ দিতে শুরু করলাম, এখানে আমি তাপ দিতে শুরু করলাম। আমি যখন এই তরলে তাপ দিতে শুরু করব, আমি যখন ভাই তরলে তাপ দিতে শুরু করব, আলটিমেটলি তার আন্তঃআণবিক আকর্ষণ কিন্তু কমতে শুরু করবে। আমি যখন এই তরলে তাপ দিতে শুরু করব, তাপ দিলে তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ কিভাবে কমতে থাকবে না? ধরো তুমি দেখবা যে তুমি একটা ছেলে একটা মেয়ের মধ্যে রিলেশন আছে, তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠতা, তারা সবসময় একসাথে থাকে। এর মধ্যে মনে করো তোমাদের রিলেশনের মধ্যে কোনো ভিলেনের আগমন ঘটলো, সেটা ছেলের বাবা হতে পারে, মেয়ের বাবা হতে পারে, ছেলের ভাই হতে পারে, মেয়ের ভাই হতে পারে। ভিলেনের আগমন ঘটলো এবং ভিলেন সেখানে এনার্জি দিতে শুরু করলো, তাপ দিতে শুরু করলো। দেখবা তোমাদের দুইজনের আকর্ষণও কিন্তু কেউ ভাই বলো দেখি কমতে শুরু করবে। সহজ কথা এটা। তো তরল পদার্থ, তরল হলো তো তারা মানুষ, বুঝছো? তো এখানে যখন তাপ দেওয়া হয়, তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কমতে থাকে, আর আন্তঃআণবিক আকর্ষণ কমতে থাকলে বাষ্প চাপটা কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে যতই তাপ দিব আন্তঃআণবিক আকর্ষণ ততই কমবে, আন্তঃআণবিক আকর্ষণ যতই কমবে বাষ্প চাপ ততই বাড়বে। বাড়তে 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 এক সময় কি হবে বলো দেখি? এক সময় বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ উপর থেকে যে বায়ুমণ্ডলীয় চাপটা দেওয়া আছে তরলের উপর, আর তরলের বাষ্প চাপ কি হবে বলো দেখি? আমি যখন তরলে তাপ দিতে শুরু করব, তরলের আন্তঃআণবিক আকর্ষণ কমতে শুরু করবে। আন্তঃআণবিক আকর্ষণ কমতে থাকলে কি হবে? বাষ্প চাপ বাড়তে শুরু করবে, স্বাভাবিক। তো বাড়তে বাড়তে এক সময় এই বাষ্প চাপটা যখন এই বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে, অর্থাৎ তরলের উপরে যে চাপটা আছে সেই চাপের যখন সমান হয়ে যাবে, তখনই কিন্তু এই তরলটা ফুটতে শুরু করবে। আমি আবারও বলছি, কোন তরলে যখন আমরা তাপ দিতে শুরু করব, তাপ দিতে থাকলে কি হবে? তরলের বাষ্প চাপটা বাড়তে থাকবে, কারণ তাপ দিতে থাকলে আন্তঃআণবিক আকর্ষণ কমতে থাকবে। আচ্ছা, রুকায়া বুশরা লিখেছো ইন্টারের উদাহরণগুলো, প্রেমের উদাহরণগুলো এত বেশি কেন? আসলে ভাই প্রেমের উদাহরণগুলো বেশি না, সব কিছুর মধ্যেই। বারি সিদ্দিকের একটা গান আছে, দেখবা যে আমি যার তার প্রেমে পড়ি বলে লোকে আমারে বলে চরিত্রহীন। এখানে প্রেমে পড়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সৃষ্টিকর্তার সব সৃষ্টিগুলোই এত সুন্দর যে আমি যা দেখি সেটাই ভালো লাগে। তো সব কিছুর মধ্যেই যদি একটা প্রেম না থাকে ভাইয়া, তাহলে সেটা তুমি অ্যাবজর্ব করাটা আসলে সম্ভব না। তো আমার এই বারিস্থিতি গানটাই যেটা খুব ভালো লাগছিল, যে আমি যার তার প্রেমে পড়ি জন্য লোকে আমারে বলে চরিত্রহীন। অর্থাৎ তুমি তো প্রেমে পড়বাই, সৃষ্টিকর্তার সব সৃষ্টিগুলোই এত সুন্দর যে তুমি যা দেখবা সেটাই তোমার ভালো লাগবে আর কি। এই অনুভূতি থেকে বলা হয় ভাই এখানে প্রেম ব্যাপারটা। ওকে, ওকে, যেটা বলছিলাম ভাইয়া, দেখো যে আমরা যখন তরলে তাপ দিতে শুরু করব, তরলের আন্তঃআণবিক আকর্ষণ তখন কমতে শুরু করবে, ফলে বাষ্পচাপ বাড়তে শুরু করবে। যতই তাপ দিব তরলের বাষ্পচাপ ততই বাড়তে শুরু করবে। বাড়তে বাড়তে এক সময় কি হবে ভাইয়া বলতো? বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে। যে তাপমাত্রায় এই ঘটনাটা ঘটবে, কি বললাম? যে তাপমাত্রায় এই ঘটনাটা ঘটবে, এই ঘটনা মানে কি ভাইয়া? তরলের বাষ্পচাপ উপরের বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে। ওই তাপমাত্রাটাকেই বলা হয় ওই তরলের স্ফুটনাঙ্ক। আমি লিখছি বোর্ডে কথাটা, তারপর কেউ বুঝতে না পারলে আবার তোমরা আমাকে বলবা।
স্ফুটনাঙ্ক খুব ভালো করে বুঝতে হবে, না হলে অনেক জায়গায় অনেক টপিকসেই তুমি ভালো বুঝতে পারবা না। যে তাপমাত্রায়, আমি খুব সহজ করে লিখে দিচ্ছি ভাই, যে তাপমাত্রায় কোনো তরলের, এইটুকু দেখা যায় তো না, হ্যাঁ, যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ, যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ তার যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ তার উপরস্থিত, উপরস্থ দিলে হয় না, উপরস্থ মানে উপরে অবস্থিত। আর যে তাপমাত্রায় তরলের বাষ্পচাপ তার উপরস্থ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, বায়ুমণ্ডলীয়, যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ তার উপরস্থ, যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ তার উপরস্থ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, সেই তাপমাত্রাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এই পর্যন্ত দেখা যায় তো না? যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ তার উপরস্থ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, সেই তাপমাত্রাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। বাংলা বানানে খুব সমস্যা ভাই, ভুল হইতে পারে, তোমরা ঠিক করে নিবা। তোমরা আমাকে একটু বলো স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা তোমরা এখন বুঝতে পেরেছো কিনা? যে আমরা যখন কোনো তরলে তাপ দিতে শুরু করব, কোনো তরলে যখন আমরা তাপ দিতে শুরু করব, ওই তরলের আন্তঃআণবিক আকর্ষণ কমতে শুরু করবে। তো আন্তঃআণবিক আকর্ষণ কমলে আলটিমেটলি তার বাষ্পচাপটা কিভাবে বাড়তে শুরু করবে? তো তাপ দিচ্ছি, বাড়ছে, বাড়তে বাড়তে যে তাপমাত্রাতে গিয়ে ওই তরলের বাষ্পচাপ আর উপরস্থ বায়ুমণ্ডলীয় চাপটা সমান হয়ে যাবে, সেই তাপমাত্রাটাকে বলা হয় ওই তরলের স্ফুটনাঙ্ক। তোমরা এখন আমাকে বলো যে স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। ওকে, তাহলে যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ তার উপরস্থ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, সেই তাপমাত্রাকেই বলা হয় স্ফুটনাঙ্ক। তাহলে তোমরা স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা যেহেতু বুঝতে পেরেছো, এখন তোমরা আমাকে বলবা যে স্ফুটনাঙ্কটা আমাদের এখানে যে জায়গায় আমরা আছি মনে করি পৃথিবীতে, এই জায়গায় বেশি নাকি মুসা ইব্রাহিম যেখান থেকে ঘুরে এসছে মানে এভারেস্ট, বলতো পানির স্ফুটনাঙ্ক এখানে বেশি নাকি এভারেস্টে বেশি হবে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, কমেন্টে এই জিনিসটা একটু জানাও যে পানির যে স্ফুটনাঙ্ক সেটা এখানে বেশি হবে নাকি মুসা ইব্রাহিম যেখান থেকে ঘুরে এসছে মানে এভারেস্ট সেখানে বেশি হবে? একটু বলো, পানির স্ফুটনাঙ্ক কোথায় বেশি হবে? এখানে বেশি হবে নাকি এভারেস্টে বেশি হবে? অর্থাৎ মুসা ইব্রাহিম যেখান থেকে ঘুরে এসছে সেখানে বেশি হবে। ওকে, বা স্টুডেন্ট কিন্তু আস্তে আস্তে কমছে। ওকে, আচ্ছা, ফারজানা আক্তার লিখেছে এখানে বেশি, এখানে বেশি, এখানে বেশি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সবাই ঠিক লিখেছ, কারণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হবে। বায়ুমণ্ডলীয় চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হবে। কেন একটু খেয়াল করো তোমরা। ধরো তরল পদার্থ আছে, তাই না? এখানে আরেকটা অবস্থায় তরল পদার্থ আছে। এখন কথা হচ্ছে এখানকার যে বায়ুমণ্ডলীয় চাপ সেটা মনে করো 1 atm, আর এখানকার বায়ুমণ্ডলীয় চাপটা মনে করো 0.75 atm। এখন আমি যখন এখানে দুইটা পাত্রে যখন তাপ দিতে শুরু করব, এই তরলের স্ফুটনাঙ্ক যখন 0.75 হয়ে যাবে, এই তরলের বাষ্প চাপ যখন 0.75 হয়ে যাবে, তখনই তরলটা ফুটতে শুরু করবে। খুব সহজ কথা,
মনে করো এখানে দেখা যাচ্ছে তাপ দিচ্ছি 80 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা চলে গেল তরলের, তখনই দেখা যাচ্ছে যে এই তরলের বাষ্পচাপ 0.75 এর সমান হয়ে গেল। কিন্তু 1 এর সমান করতে গেলে তো আরো তাপ দিতে হবে, কি ঠিক কিনা? যে আমরা কি বলেছি, যে তাপমাত্রায় এই তরলের বাষ্পচাপ এবং উপরস্থ বায়ুমণ্ডলীয় চাপ সমান হবে সেই তাপমাত্রার স্ফুটনাঙ্ক। তাহলে 0.75 এর সমান হওয়া যত সহজ, তার চেয়ে 180 এর সমান হওয়া তা একটু কঠিন, আর একটু তাপ দিতে হবে তখন। তাই বায়ুমণ্ডলীয় চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হয়। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো, বায়ুমণ্ডলীয় চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হবে, কারণ ওটা সমান হতে হবে আমাকে, আর বায়ুমণ্ডলীয় চাপ কম হলে স্ফুটনাঙ্ক কম হবে। ওকে, এইবার তোমরা আমাকে একটু বলো তো ভাই, আন্তঃআণবিক আকর্ষণ যদি বেশি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বেশি হলে বাংলা বানান খুব ঝামেলা, স্ফুটনাঙ্গের সাথে আন্তঃআণবিক আকর্ষণের সম্পর্ক কি? আন্তঃআণবিক আকর্ষণ বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হবে না কম হলে বেশি হবে? আন্তঃআণবিক আকর্ষণের সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক কি? অবশ্যই তরল আন্তঃআণবিক আকর্ষণ বেশি মানে কি? তার বাষ্পচাপ কম। তরলের বাষ্পচাপ যত বেশি হবে তত সহজে এর সমান হতে চাইবে, আর আন্তঃআণবিক আকর্ষণ বেশি মানে কি? বাষ্পচাপ কম। সহজ কথা, বাষ্পচাপ কম তার মানে সহজে ফুটতে চায় না, তাহলে ফুটাইতে গেলে কি করতে হবে? আমাকে বেশি তাপ দিতে হবে। অর্থাৎ স্ফুটনাঙ্ক কিন্তু বা আন্তঃআণবিক আকর্ষণের সমানুপাতিক। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে তরলের আন্তঃআণবিক আকর্ষণ বেশি হবে, আন্তঃআণবিক আকর্ষণ বেশি হবে মানে কি? তরলগুলো সহজে বাষ্পীভূত হতে চাইবে না, অর্থাৎ বাষ্পচাপ কম হবে। তাহলে বাষ্পচাপ যদি কম হয় তাহলে এটা তো সমান করতে হবে আমাকে, সমান করতে গেলে কি করতে হবে? বেশি তাপ দিতে হবে। তাই মাথায় থাকে যেন আন্তঃআণবিক আকর্ষণ স্ফুটনাঙ্কের সাথে সমানুপাত সম্পর্ক, অর্থাৎ যার আন্তঃআণবিক আকর্ষণ বেশি তার স্ফুটনাঙ্ক বেশি হবে। আচ্ছা, একজন মাহিন আবরার চৌধুরী, এখন বুঝতে পেরেছো ভাইয়া তোমারটা ভুল হয়েছে। আন্তঃআণবিক আকর্ষণ বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হবে। রুমে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাহলেই পারবা এগুলো। এইবার আমরা চলে আসি যে নিম্নচাপ পাতন জিনিসটা কি? নিম্নচাপ পাতন, নিম্নচাপ পাতন এই জিনিসটা আসলে কি? শোনো তোমরা, ধরো গ্লিসারিনকে যেমন সাবান শিল্পে বর্জ্য যেটা থাকে সেখান থেকে তোমরা গ্লিসারিন পৃথক করব। কিভাবে গ্লিসারিন পৃথক করব? পাতন পদ্ধতিতে। পাতন মানে কি জানি আমরা? বাষ্পীভবন প্লাস হচ্ছে ঘনীভবন। পাতন মানে কি জানি ভাই আমরা? বাষ্পীভবন প্লাস হচ্ছে ঘনীভবন। তো গ্লিসারিনকে আমরা তার মিশ্রণ থেকে, অর্থাৎ ভেজাল উপাদানগুলো থেকে আমরা বিশুদ্ধ গ্লিসারিন পৃথক করতে চাই। এখন গ্লিসারিন পৃথক করতে গেলে তো প্রথমে তাকে বাষ্পীভূত করতে হবে, তারপর শীতল করে ঘনীভূত করে পৃথক করতে হবে। গ্লিসারিনের স্ফুটনাঙ্ক হচ্ছে নরমালি 290 ডিগ্রি সেলসিয়াস। গ্লিসারিনের স্ফুটনাঙ্ক 290 ডিগ্রি সেলসিয়াস। তার মানে গ্লিসারিনকে যদি ভাই আমরা তার মিশ্রণ থেকে পৃথক করতে চাই, তাহলে 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হবে। কারণ এই পর্যন্ত উত্তপ্ত না করলে তো বাষ্পীভূতই হবে না, আর বাষ্পীভূত না হলে তো তুমি পৃথক করতে পারবা না। তাই গ্লিসারিনকে তার বর্জ্য থেকে পৃথক করতে গেলে 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে, কারণ গ্লিসারিনের স্ফুটনাঙ্ক হলো 290 ডিগ্রি। প্রবলেম হলো 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লিসারিন বিযোজিত হয়ে যায়, ভেঙ্গে যায়। তুমি মনে করো তোমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করার জন্য এমন অত্যাচার শুরু করলা যে সে অ্যাবনর্মালি হয়ে গেল, তাহলে লাভটা কি হলো? এমন কাজ করো না। তুমি ধর একটা জিনিস পৃথক করতে গেলা, পৃথক করতে গিয়ে ধরো তুমি তোমার বন্ধু তোমার কাছ থেকে জিনিস কেড়ে নিয়েছে, তার কাছ থেকে তুমি জিনিসটা ছিনিয়ে নিতে
টানাটানি করতে গিয়ে ছিঁড়ে ফেলে দিলাম, তাহলে লাভটা কি হলো? আমি গ্লিসারিনকে পৃথক করব, পৃথক করার জন্য তাকে বাষ্পীভূত করব। বাষ্পীভূত করতে গেলে কি করব? তাকে অবশ্যই গ্লিসারিনের স্ফুটনাঙ্ক যেহেতু 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রা উত্তপ্ত করতে হবে। কিন্তু এই তাপমাত্রায় উত্তপ্ত করতে গেলে যে প্রবলেমটা হয়, গ্লিসারিন 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিযোজিত হয়ে যায়। তাহলে 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো গ্লিসারিনকে উত্তপ্ত ফুটানো যাবে না। এখন তাহলে এর চেয়ে কম তাপমাত্রায় তো সে ফুটবেও না, কারণ তার স্ফুটনাঙ্ক তো 290 ডিগ্রি সেলসিয়াস। তাই কি করা হয় ভাই জানো? এই যে উপরের যে বায়ুমণ্ডলীয় চাপটা আছে না ভাই, উপরের বায়ুমণ্ডলীয় চাপটা কমাই দেওয়া হয়। এমন একটা সেটআপে কাজটা করা হয় যে বায়ুমণ্ডলীয় চাপটা কমে যায়। তাহলে বায়ুমণ্ডলীয় চাপটা কমে গেলে কি হবে? স্ফুটনাঙ্ক কমে যাবে। কারণ একটু আগে শিখলাম আমরা যে বায়ুমণ্ডলীয় চাপ যত বেশি হবে স্ফুটনাঙ্ক তত বেশি হবে, বায়ুমণ্ডলীয় চাপ যত কম হবে স্ফুটনাঙ্ক তত কম হবে। দেখা যাচ্ছে আমাদের নরমালি আমরা স্ফুটনাঙ্ক যেটা বের করি সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে, বুঝছো? মানে বায়ুমণ্ডলীয় চাপ যদি 1 অ্যাটমসফিয়ার হয় বা 760 মিলিমিটার পারদ-চাপ বলি আমরা। নরমালি কোন তরলের যে স্ফুটনাঙ্ক বলি আমরা, ধরো পানির স্ফুটনাঙ্ক বলি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে বাষ্প চাপ সেটা 1 অ্যাটমসফিয়ারের সমান হয় বা 760 মিলিমিটার পারদ-চাপের সমান হয়। গ্লিসারিন যে স্ফুটনাঙ্ক 290 ডিগ্রি সেলসিয়াস, তার মানে গ্লিসারিনকে যদি আমরা 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করি, তাহলে গ্লিসারিনের যে বাষ্প চাপ সেটা 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার পারদ-চাপ হবে। কিন্তু এই তাপমাত্রায় তো গ্লিসারিন বিযোজিত হয়ে যায়, ভেঙে যায়। তো এই তাপমাত্রা তো উত্তপ্ত করা যাবে না, এর চেয়ে কম তাপমাত্রা উত্তপ্ত করতে হবে। তাই এই উপরের যে বায়ুমণ্ডলীয় চাপটা আছে সেটা অনেক কম, প্রায় 12 মিলিমিটার পারদ চাপে যদি আমরা নিয়ে আসি, তখন গ্লিসারিন স্ফুটনাঙ্ক কমে যাবে, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে, তখন আর বিযোজিত হয় না। এবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত করে তাকে ঘনীভূত করে পৃথক করা হয়। যেহেতু উপরের বায়ুমণ্ডলীয় চাপ কমিয়ে পাতন পদ্ধতিতে আমরা এই তরলটাকে পৃথক করলাম, তাই এই পদ্ধতির নাম হচ্ছে নিম্নচাপ পাতন। অর্থাৎ যেসব তরল তার স্বাভাবিক স্ফুটনাঙ্কে বিযোজিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে তার বায়ুমণ্ডলীয় চাপটা কমিয়ে কম তাপমাত্রাতে পাতন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলি আমরা নিম্নচাপ পাতন। এই যে নিম্নচাপ, চাপ কমিয়ে পাতন করছে, এই পদ্ধতির নামই হচ্ছে নিম্নচাপ পাতন। দিনাজপুর বোর্ড 2019 এই কোশ্চিনটা দিয়েছে যে নিম্নচাপ পাতন কি। এইচএসসি 2014 সালে সব বোর্ডের এক প্রশ্নে পরীক্ষা হয়েছিল, এখান থেকে 2টা এমসিকিউ দিয়েছিল। একটা দিয়েছিল গ্লিসারিনকে সাবান শিল্পে বর্জ্য লাই থেকে গ্লিসারিন পৃথক করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, নিম্নচাপ পাতন। এই একটা দিয়েছিল। আরেকটা দিয়েছিল গ্লিসারিন কত তাপমাত্রায় বিযোজন ছাড়া ফোটে, গ্লিসারিন কত তাপমাত্রায় বিযোজন ছাড়া ফোটে, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তোমাকে নরমালি যদি জিজ্ঞেস করা হয় গ্লিসারিনের স্ফুটনাঙ্ক কত, তুমি বলবা 290। যদি বলো কত তাপমাত্রায় বিযোজন ছাড়াই ফোটে, 180। এর বেশি তাপমাত্রা করলেই গ্লিসারিনটা ভেঙে যায়। এই যে পদ্ধতিটা ভাই, এই পদ্ধতিকেই বলা হচ্ছে নিম্নচাপ পাতন পদ্ধতি। দেখো একটু বুঝে পড়লে কিন্তু পড়াগুলো খুব ভালো মনে থাকে। এখন তোমার যদি স্ফুটনাঙ্ক সম্পর্কে ভালো ধারণা ভাই না থাকে, তাহলে কি নিম্নচাপ পাতন তুমি বুঝতে পারবা? তুমি তো বুঝতেই পারবা না। বায়ুমণ্ডলীয় চাপ কম কি বেশি কি এগুলোই বুঝি না। তাহলে আমি আরেকবার বলছি, যেসব তরল তার স্বাভাবিক স্ফুটনাঙ্কে বিযোজিত হয়ে যায়, তাদেরকে অপেক্ষাকৃত কম চাপে তথা কম তাপমাত্রায় বাষ্পীভূত করে পৃথক করার পদ্ধতিকেই বলা হয় নিম্নচাপ পাতন। তোমরা আমাকে একটু প্লিজ বলো, নিম্নচাপ পাতন জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ওয়াকার হাসান ভাইয়া, বিযোজিত কেন হয়? আচ্ছা, প্রত্যেকটা পদার্থের, আর প্রত্যেকটা মানুষের একটা সহনশীল ক্ষমতা আছে না। তোমাকে আমি একই আঘাত করলে তুমি মরে যেতে পারো, আরেকজন ঠিকই বেঁচে থাকবে। তো এই গ্লিসারিনের বৈশিষ্ট্য হচ্ছে যে এই তাপমাত্রায় বা এর চেয়ে বেশি তাপমাত্রা গেলে তার অণুগুলা ভেঙে চলে যাবে, এই জন্য ভেঙে যায়।
আচ্ছা ফারজানা, হ্যাঁ এই জন্য নিম্নচাপ পাতন বলা হয়েছে। আচ্ছা ফারজান আক্তার, বুঝতে পেরেছি ভাইয়া। এসপি দাস, কনসেপ্ট ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। তাহলে ক্লিয়ার ভাইয়া তোমরা, তাহলে নিম্নচাপ পাতনটাও কিন্তু আমরা বুঝে পেলাম, থ্যাংক ইউ। এখন দেখবা তোমরা রুমে 2-1 বার খালি পড়বা, সংজ্ঞাটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা এই 3টা জিনিস পড়লাম, পাতন, আংশিক পাতন আর হলো নিম্নচাপ পাতন। এই 3টা জিনিস, পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, এগুলোর সংজ্ঞা উদাহরণ যেগুলো তোমাদের কনসেপ্ট বুকে দেওয়া আছে সেগুলো পড়বা। একটা ব্যাপার খেয়াল করছো না, নিম্নচাপ পাতন সংজ্ঞাটা কিন্তু খুব বড় না, কিন্তু এইটুকু জিনিস বুঝতে গিয়ে আমাদের কত কিছু বুঝতে হলো। তাহলে কি বললাম? নিম্নচাপ পাতন যেসব তরল তার স্বাভাবিক স্ফুরণাঙ্কে বিযোজিত হয়ে যায় তাদেরকে অপেক্ষাকৃত নিম্নচাপ তথা নিম্ন তাপমাত্রা, কারণ চাপ কমাই দিলে তো স্ফুরণাঙ্ক কমে যাবে। বিযোজন ছাড়া তার মিশ্রণ থেকে পাতন পদ্ধতিতে পৃথক করার পদ্ধতিকে বলা হচ্ছে নিম্নচাপ পাতন। তাহলে ক্লিয়ার? এই 3টা জিনিস তোমার সামনে ক্লাসে পড়বা। আগামী দিন আমরা আরো চমৎকার জিনিস শুরু করব, দ্রাবক নিষ্কাশন পড়ব। এখান থেকে অঙ্ক আছে, ক্লাস মিস তো সব মিস। সুতরাং সবাই ক্লাস করো, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল।